সরি, আসলে একটু ডিস্টার্ব করছিল। তোমরা যারা ক্লাসে ছিলে তারা আবারও জয়েন করো, আমি দুঃখিত। যাই হোক, আমি কোথায় ছিলাম? একটা প্রতিষ্ঠানের কর্মী সংস্থান আসলে কতটা জরুরি। তাহলে দেখো, একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী সংস্থান, আমরা জানি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কর্মী সংস্থান। তোমাদের কি খেয়াল আছে আসলে ব্যবস্থাপনার কততম কাজ এটি? মনে আছে ব্যবস্থাপনার কয়টি কাজ ছিল? মৌলিক কাজ ছিল 7টি। দেখো, কাজগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হয়েছিল। প্রথম কাজ কি ছিল? পরিকল্পনা। তারপরে কি কাজ? কি সংগঠন। তারপরের কাজ হচ্ছে কর্মী সংস্থান। দেখো, 3টা কাজ আমরা জানি। ব্যবস্থাপনার যে কাজগুলো, এগুলো পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা সংগঠিত হয়ে থাকে। তাহলে প্রথমে পরিকল্পনা করার পর পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উপায় উপকরণ জোগাড় করা, এবং জোগাড় করার পরবর্তী কাজই হচ্ছে কিন্তু প্রতিষ্ঠানের জন্য যোগ্য এবং দক্ষ জনবল কাঠামো নিয়োগ দেওয়া। সাধারণত দেখো, একটা প্রতিষ্ঠানের জন্য আমরা জানি কর্মী সংস্থান বলতে একেবারে সাধারণ অর্থে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী জোগাড় করা কিংবা কর্মী সংগ্রহকে আমরা কর্মী সংস্থান নামে কিন্তু বুঝে থাকি। কিন্তু ব্যবস্থাপনায় কর্মী সংস্থান শব্দটা কিন্তু শুধু এই কর্মী সংগ্রহ বা জোগাড় করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মী সংস্থান বিষয়টা কিন্তু ব্যাপক। যেমন আমি বলি, একটা প্রতিষ্ঠানে কি পরিমাণের কি পরিমাণ বা কত মানের, কোন মান সম্পন্ন কর্মী প্রয়োজন সেটা খুঁজে বের করা, এবং এই যে কি পরিমাণ কর্মী প্রয়োজন বা কি মানের কর্মী প্রয়োজন সেটা জানার পর আমি কোন উৎস থেকে এই যে আমার নির্দিষ্ট পরিমাণ কর্মী জোগাড় করব সেটা খুঁজে বের করে তাদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার, উৎসাহিত করা বা আগ্রহী করে তোলা, এবং এই যে আমি প্রতিষ্ঠান পর্যন্ত তাদেরকে নিয়ে আসলাম, এই কর্মীদেরকে কোন উপায়ে তাদেরকে যোগ্য এবং যোগ্য কর্মী নির্বাচন করব, এবং এই যোগ্য কর্মী নির্বাচন করার পর তাদেরকে আমি কিভাবে প্রতিষ্ঠানে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করব, এবং চূড়ান্ত নিয়োগপত্র প্রয়োগ করার পর দেওয়ার পর তাদেরকে কিভাবে বা কোন উপায়ে বা কিভাবে তাদেরকে প্রশিক্ষিত করলে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠানে যোগ্য করে তুলব, এবং এই প্রতিষ্ঠানে যোগ্য করে তোলার পর তারা যেন প্রতিষ্ঠানে থেকে যায়, তারা যেন প্রতিষ্ঠান থেকে চলে না যায়, সেই ব্যবস্থা করাও কিন্তু মূলত কর্মী সংস্থানের আওতাভুক্ত। তাহলে দেখো, আমরা সাধারণ অর্থে কিন্তু একেবারে আমরা কর্মী সংস্থান বলতে কিন্তু আমরা সংস্থান মানেই কিন্তু জোগাড়, সাধারণত কিন্তু আমরা বুঝে থাকি যে একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী জোগাড় করাই সেটা আসলে কর্মী সংস্থান। কিন্তু ব্যবস্থাপনায় এটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। একটা প্রতিষ্ঠানে কর্মী আবেদন করবে, তাকে প্রতিষ্ঠানের প্রতি আকর্ষিত করা, তাকে প্রতিষ্ঠানে আকর্ষিত করার পর সেই সকল কর্মীদেরকে নির্বাচন করা, এবং নির্বাচন বা বাছাই করা, এবং বাছাই করার পর তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়া, এবং নিয়োগ দেওয়ার পর তাদেরকে প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তোলার জন্য তাদেরকে প্রশিক্ষিত করে তোলা। এবং প্রশিক্ষিত করে তোলার পরেও কিন্তু আমার কর্মী সংস্থানের কাজ কিন্তু শেষ হয় না, এবং প্রশিক্ষিত করার পরে প্রশিক্ষিত কর্মী যেন প্রতিষ্ঠান ছেড়ে চলে না যায় সেজন্য তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা, এই সকল কাজ একত্রে কিন্তু ব্যবস্থাপনায় কর্মী সংস্থান নামে পরিচিত। ঠিক আছে? তাহলে দেখো, আমরা কর্মী সংস্থান যে বিষয়টা, এখানে কয়েকটি কথা কিন্তু বারবার আমি বলছি। দেখো, খেয়াল করো, বলছি প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ করা। তাহলে কর্মী সংগ্রহ একটা শব্দ, খেয়াল করো তোমরা। কর্মী নির্বাচন, আর কি বললাম? কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। 4টা শব্দ কিন্তু আমি ব্যবহার করছি। 4টা শব্দ নিয়ে আমি তোমাদেরকে পরে আলোচনা করছি। দেখো, এই যে কর্মী সংস্থানের বিষয়টা যে বললাম, এই কয়েকটা পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টগুলোর আগে আমি একটা কথা বলছি যে প্রতিষ্ঠানে পরিকল্পনা মাফিক
বিভিন্ন উপায় উপকরণাদি জোগাড় করার পর মানে মূলত সংগঠনের কাজ করতে গেলে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানকে তার কাজ অনুযায়ী বিভিন্ন ভাগে উপবিভাগে ভাগ করার প্রয়োজন পড়ে এবং বিভিন্ন বিভাগ উপবিভাগ করার পর সেখানে কর্মীদের নির্দিষ্ট কর্মীর দায়িত্ব এবং কর্তৃত্ব কি করা হয়, নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেই নির্দিষ্ট অনুযায়ী তাদেরকে দায়িত্ব কিন্তু অর্পণ করা হয়। এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সংগঠনের অন্তর্ভুক্ত। তাহলে এই যে তাদের দায়িত্ব অর্পণ এবং তাদের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়, এই কাজটা করার পরেই কিন্তু ওই অনুযায়ী যে কি মানের বা কতটুকু কি মানের কর্মী প্রয়োজন, কতটুকু দায়িত্ব সম্পন্ন করতে কর্মী প্রয়োজন সেটা জানার পরেই কিন্তু আমার কর্মী সংস্থানের কাজ শুরু করতে হয়। তাহলে দেখো যেহেতু ব্যবস্থাপনা স্টেপ বাই স্টেপ যায় সেহেতু এটাও কিন্তু সংগঠনের পরবর্তী কাজ ওই বিভিন্ন উপকরণ জোগাড় করার পর সেই উপায় উপকরণকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমার যোগ্য এবং দক্ষতা সম্পন্ন আমার কর্মী প্রয়োজন পড়ে। দেখো কর্মী সংস্থানের সাথে আরেকটি শব্দ তোমরা পাবা, সেটা হচ্ছে কি মানব সম্পদ। কর্মী সংস্থানের সাথে একটি শব্দ খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে মানব সম্পদ। সম্পদ বিষয়টা কি? সম্পদ হচ্ছে যে উৎপাদনের কাজে লাগে এমন কিছু, উৎপাদনের কাজে যা লাগে সেগুলোকে আমরা সাধারণত সম্পদ বলে থাকি। আর উৎপাদন কি? যেটা একটা মানুষের উপযোগ সৃষ্টির ক্ষমতা করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে সেটাকে আমরা সাধারণত উৎপাদন বলে থাকি। তাহলে নিঃসন্দেহে মানুষ একটি সম্পদ। কেননা দেখো আমরা বলি যে ভূমি, অর্থ, মালামাল, আদার যা আছে বস্তুগত যে আদার্স উপকরণগুলো আছে সেগুলো নিঃসন্দেহে কি উৎপাদন করার ক্ষেত্রে কাজে লাগে, তাহলে নিঃসন্দেহে সেগুলো সম্পদ। কিন্তু মানুষ অবশ্যই একটি সবচেয়ে বড় সম্পদ। কেননা কারণ মানুষ এই ভূমি, অর্থ, মালামাল, বিভিন্ন আরও যে বস্তুগত উপকরণ আছে সেগুলোকে যথাযথভাবে মানুষই কিন্তু কাজে লাগায়। সেজন্যই দেখা যায় যে ভূমি, অর্থ, মালামালের পাশাপাশি মানুষও একটি সম্পদ। এবং মানুষকে কখন আমরা সম্পদ বলি? যখন এই মানুষটি আমার উৎপাদনে কিংবা আমার প্রতিষ্ঠানে কাজে লাগবে এবং দক্ষতা দেখাবে, তখনই আমরা তাকে সম্পদ বলে থাকি। দেখো একটি উদাহরণ তোমাদের বলি। কোনো বাবা মার সন্তান হচ্ছে তিনটি সন্তানের মধ্যে দুটি সন্তান তার চাকরি করে, মানে উপার্জন করে, তার মানে সে ইনকাম যে করছে সেই ইনকামের মাধ্যমে তার পরিবার চলছে। এবং আরেকটি যে সন্তান আছে সেই সন্তান একেবারে ভবঘুরে ঘুরে ফেরে খায় দায়, কোনো কাজ করে না। তাহলে বাবা মার জন্য কিন্তু যেই দুটি সন্তান চাকরি করে কিংবা উপার্জন করে তারা কিন্তু বাবা মার জন্য একটি সম্পদ। আর যেই ছেলেটা ঘোরাফেরা করে, কোনো চাকরি বাকরি করে না, কোনো অর্থ উপার্জন করে না, তাহলে কিন্তু সেই সন্তানটি পরিবারের জন্য একটি বোঝা। তাহলে দেখো, তাহলে আমরা সম্পদ মানুষকে কখন আমরা সম্পদ বলি? যখন একটি মানুষ একটি কাজের জন্য মানে উপার্জনক্ষম হয় এবং উপার্জন করতে পারে, ইনকাম করতে পারে কিংবা একটি দেশের জন্য কাজে লাগে, তখনই সেটাকে আমরা মানব সম্পদ বলি। কাজে একটি প্রতিষ্ঠানে যত বেশি মানুষকে আমি সম্পদে পরিণত করতে পারবো তত বেশি কিন্তু আমার প্রতিষ্ঠান সামনের দিকে অগ্রসর হবে। মানে দক্ষ জনবল কাঠামো গড়ে তোলার জন্য কিংবা দক্ষ জনশক্তি বা দক্ষ মানব শক্তি যদি আমি গড়ে তুলি, তাহলেই আমার প্রতিষ্ঠানে একটি শক্ত জনবল কাঠামো তৈরি হবে, শক্ত মানব সম্পদ তৈরি হবে, যেটা দিয়ে আমি আমার প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে দেখো, কর্মী সংস্থানের সাথে মানব সম্পদ ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি শুধু আমার প্রতিষ্ঠানের কর্মী জোগাড় করার ক্ষেত্রে, মানে আমার প্রতিষ্ঠানে কর্মীকে যদি আমি মানব সম্পদে রূপান্তর করতে চাই, তাহলে অবশ্যই যখন আমি কর্মী নিয়োগ দিব, যখন আমি নিয়োগ প্রক্রিয়া চালাবো, মানে প্রতিষ্ঠানে একটা কর্মী আমি নিয়ে আসব, তখন অবশ্যই আমাকে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই নিয়ম কানুন বা নিয়ম নীতি যদি আমি না মানি, তাহলে কিন্তু দক্ষ জনশক্তি গড়ে তোলা কিন্তু কঠিন। সাপোজ
তোমার সাপোজ যে তোমাদের কলেজে একজন নৈশ প্রহরী আমি নিয়োগ দিব, তাহলে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে বেশ কিছু নিয়ম আমাকে মেনে চলতে হবে। যেমন নিয়োগ দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে কর্মীটাকে নিয়োগ দিচ্ছি তার বুকের মাপ কত, তার উচ্চতা কত, তার শক্তি কেমন, তার সাহস কেমন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, সে কতটুকু মিশতে পারে কিংবা কতটুকু বিভিন্ন বিপর্যয় আসলে সে কতটুকু ফেস করতে পারবে, এগুলো কিন্তু আগে আমাকে যাচাই বাছাই করে নিতে হবে। এগুলো যদি আমি যাচাই বাছাই করে আমি আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিই, তাহলে তাকে কিন্তু আমি প্রতিষ্ঠান কিভাবে চলছে প্রতিষ্ঠানের অনুযায়ী তাকে কিন্তু আমি গড়ে তুলতে পারবো। আর আমি যদি লামসাম করে কোনো রকমে একজন নিয়োগ দিয়ে দিলাম যার কোনো শক্তি নেই কিংবা সাহস নেই, তাহলে সে কিন্তু নৈশ প্রহরীর কাজটা তাকে আমি যতই প্রশিক্ষণ দেই না কেন, তাকে কিন্তু আমি প্রতিষ্ঠানে যোগ্য করে গড়ে তুলতে পারবো না। সেজন্য প্রতিষ্ঠানে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে গেলেও কিন্তু আগে আমাকে তার যোগ্যতা আমাকে বিবেচনা করতে হবে। কাজে কর্মী সংস্থান শুধু এমনি এমনি করে ফেললে হবে না। কর্মী সংস্থান করার আগে আমাকে কর্মীরা যারা আগ্রহী প্রার্থী তারা কতটুকু যোগ্যতা সম্পন্ন, তার শিক্ষাগত যোগ্যতা, তার শারীরিক যোগ্যতা, সকল কিছু আমাকে বিবেচনা করে তারপরেই কিন্তু আমাকে কর্মী নিয়োগ করলে আমি অনেক বেশি সুবিধা পাবো এবং দক্ষ জনশক্তি কিংবা মানব সম্পদে আমি পরিণত করতে পারবো। তাহলে দেখো, যখন এই মানুষ সংক্রান্ত মানব সম্পদের সাথে আরেকটা বিষয় এখানে তোমরা পাবা, যেমন মানব সম্পদ ব্যবস্থাপনা। যখন এই কর্মীকে একটি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া থেকে শুরু করে অবসর দান পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠানের অনুযায়ী যোগ্য করে তোলা এবং প্রতিষ্ঠানে তাদেরকে স্থায়ীভাবে রাখা এবং প্রতিষ্ঠান কীভাবে উপকার হবে সেই ব্যবস্থা করা, এই যাবতীয় কাজ যখন একটি নির্দিষ্ট ব্যবস্থাপনায় তাদেরকে করা হয় তখন সেটাকে আমরা বলি মানব সম্পদ ব্যবস্থাপনা। ঠিক আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা আর কর্মী সংস্থান একটি ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই হলো তোমাদের কর্মী সংস্থান এবং মানব সম্পদ বিষয়টা বললাম। এখন তোমাদেরকে এই অধ্যায়ে কয়েকটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিকস সেটা নিয়ে এখন আলোচনা করব। আমি কর্মী সংস্থান কি বললাম তোমাদেরকে? কর্মী সংস্থান কাকে বলে? প্রতিষ্ঠানের জন্য যোগ্য জনবল কাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ দেওয়া এবং কর্মীকে প্রশিক্ষিত করে যোগ্য করে তোলাই হচ্ছে কর্মী সংস্থান। ঠিক আছে, তাহলে দেখো এখানে কয়েকটা শব্দ কিন্তু আমি বলছি যেটা আমি আগে বোর্ডে লিখে দিয়েছিলাম: কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ। এখানে কর্মী সংস্থানের যে আমি 4টা শব্দ তোমাদেরকে বললাম, এই 4টা শব্দ কিন্তু একটার পর একটা পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হয়, স্টেপ বাই স্টেপ কিন্তু এটা সংগঠিত হয়। সেজন্য এই যে কর্মী সংস্থানের এই কাজগুলোকে আমরা কর্মী সংস্থানের পদক্ষেপও বলতে পারি। দেখো কি বলতে পারি? কর্মী সংস্থানের পদক্ষেপ। ঠিক আছে, তাহলে আমরা এখন কি পড়ব? কর্মী সংস্থানের পদক্ষেপ নিয়ে আলোচনা করব। দেখো, কর্মী সংস্থান করার ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে আমার কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ কাকে বলে? সাধারণত আমরা জানি কর্মী সংগ্রহ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কর্মী জোগাড় করা। তাহলে ব্যবস্থাপনা ভাষায় কর্মী সংগ্রহ বলতে বোঝায় যে একটি প্রতিষ্ঠানে যোগ্য জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মীদেরকে আবেদন করার জন্য, আমার প্রতিষ্ঠানে আবেদন করার জন্য কর্মীদেরকে উৎসাহিত করা, একেবারে আবেদন করার জন্য আকৃষ্ট করা, যাতে কর্মীরা আমার প্রতিষ্ঠানে আবেদন করে। এর জন্য আমাকে বেশ কিছু কাজ করতে হয়। কর্মী সংগ্রহ করার ক্ষেত্রে কর্মী সংস্থানের কর্মী জোগাড় করার ক্ষেত্রে একেবারে সর্বপ্রথম কাজই হচ্ছে কর্মী সংগ্রহ। যদিও বা বোঝা যায় যে কর্মী জোগাড় করাই কর্মী সংগ্রহ, কিন্তু এর মূল কাজ হচ্ছে
যে কিভাবে কোন উৎস থেকে আমি আমার প্রতিষ্ঠানের জন্য কর্মীকে আগ্রহী করে তুলব বা উৎসাহিত করে তুলব যাতে তারা আমার প্রতিষ্ঠানে আবেদন করে। ঠিক আছে, তার মানে এই আবেদন করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। এই শুধু কর্মী সংগ্রহের বিষয়টা হচ্ছে যে কোন উৎস থেকে আমি আমার কোথায় কর্মী প্রয়োজন সেটা খুঁজে বের করা, এবং প্রয়োজন অনুযায়ী আমি কোন উৎস থেকে কর্মীটাকে জোগাড় করতে পারি সেটাও খুঁজে বের করা, এবং উৎস অনুযায়ী কর্মী খুঁজে বের করার পর যাতে কর্মীরা যে উৎস থেকে আমি কর্মী জোগাড় করব তাদের সেই উৎস থেকে যাতে একটি হিউজ পরিমাণ কর্মী যাতে আমার প্রতিষ্ঠানে আমাকে তারা আবেদন করে, আগ্রহী হয়। তাহলে দেখো কর্মী সংগ্রহের কয়েকটি কাজ আছে, যে আমার বিভিন্ন কোন উৎস থেকে কর্মী জোগাড় করবো সেটা খুঁজে বের করা, তারপরে কর্মীরা যাতে আবেদন করে সেজন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য আমার প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা, যাতে বিজ্ঞপ্তি দেখে আমার প্রতিষ্ঠানে তারা আবেদন করে। তাহলে দেখো আমরা যে বিভিন্ন পেপারে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়ে থাকি, তোমরা দেখো কিনা জানি না, কিংবা এখন তো ফেসবুকে যে হারে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু আমরা ফেসবুকে দেখে থাকি। সেখানে দেখো তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কর্মী সংস্থানের একেবারে কোন স্টেপে পড়ে? নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে কর্মী সংস্থানের একেবারে প্রথম স্টেপ, মানে কর্মী সংগ্রহের একটি পদক্ষেপ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, তার মানে ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এটা কর্মী সংস্থানের পদক্ষেপ, একেবারে প্রথম পদক্ষেপ। কেন বলা হয়? কারণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যারা আগ্রহী প্রার্থী আছে, যারা আমার একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কি থাকে দেখবা, তোমরা যদি যখন কোনো জব সার্কুলার দেখবা, সেখানে জব সার্কুলারে কিন্তু উল্লেখ থাকে যে কোন পদের জন্য কর্মী তারা চাচ্ছে, এবং সেই কোন পদের জন্য কি যোগ্যতা তারা চাচ্ছে, পড়াশোনা যোগ্যতা এবং বাহ্যিক যে বিভিন্ন যোগ্যতাগুলো আছে, কি কি যোগ্যতা তারা চাচ্ছে সেটা কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেয়, এবং সেখানে বয়সের সীমা উল্লেখ করে দেয়, কোথাও কোথাও সেখানে কিন্তু বেতন কাঠামোটা উল্লেখ করে দেয়। তা এই যে উল্লেখ করে দেওয়ার পর আমি যদি মনে করি যে আমার যোগ্যতার সাথে এই যোগ্যতা মিলে গেছে, তখনই কিন্তু আমি, এবং বেতন যদি ভালো হয়, এটা কিন্তু একটা আকৃষ্ট করার একটা উপায়, যে ভালো বেতন দিচ্ছে এবং আমার যোগ্যতাও মিলে যাচ্ছে, এটা যদি মিলে যায় তাহলে কিন্তু আমি এই প্রতিষ্ঠানে কি করব? আবেদন করব, মানে তোমাকে আকৃষ্ট করলো তার প্রতিষ্ঠানে যাতে তুমি আবেদন করো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহের ডিটেলস আমি আগামী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। তাহলে এই কর্মী সংগ্রহ করার পরবর্তী কাজ হচ্ছে দেখো কর্মী নির্বাচন। তাহলে কর্মী নির্বাচন কোন থেকে করব? এই যে কর্মী সংগ্রহ স্টেপে যারা আমার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমার প্রতিষ্ঠানে যারা আবেদন করেছিল, সেই আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে আমি যাচাই বাছাই করে আমি কি করব? কর্মী নির্বাচন করব, মানে কর্মী বাছাই করব। তাহলে দেখো কর্মী নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু কর্মী সংগ্রহের স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কর্মী সংগ্রহের আগেই কিন্তু আমি নির্বাচন করতে পারবো না। ওই যে বিজ্ঞাপন দেখে যারা আমার প্রতিষ্ঠানে আবেদন করেছিল, সেই আবেদনকৃত, ধরো আমার বিজ্ঞাপন দেখে আমার প্রতিষ্ঠানে আবেদন করেছে 10,000, ঠিক আছে, তাহলে আমার বিজ্ঞাপন দেখে 10,000 আবেদন করার পর এই 10,000 আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে আমি যোগ্য কর্মী খুঁজে বের করার জন্য এগুলোকে আমি যাচাই বাছাই করে আমি, ধরো আমার প্রতিষ্ঠানে শূন্য পদ 50, তাহলে 10,000 যখন আবেদন করবে 10,000 থেকে কিন্তু আমি যাচাই বাছাই করে আমি 50 জনকে নিয়োগের জন্য কিন্তু বাছাই করব। আর এই কাজটাকে বলি আমরা কর্মী নির্বাচন। দেখো 10,000 থেকে 50 আমরা কিভাবে বাছাই করি? এখানে নানা পদক্ষেপ আছে কর্মী নির্বাচনে। আমরা যে সাধারণত বিভিন্ন সার্কুলারগুলো দেখি, যখন প্রাইমারি স্কুলে সার্কুলার কিংবা বিসিএস এর যে বিভিন্ন সার্কুলার, এখানে কিন্তু লাখ লাখ আবেদনকারী কিন্তু আবেদন করে। তাদেরকে পরে কিভাবে নির্বাচন করা হয়? দেখো তাদেরকে নির্বাচন করা হচ্ছে বিভিন্ন লিখিত পরীক্ষার মাধ্যমে, এবং লিখিত পরীক্ষায় টেকার পর তাদেরকে আবারও কোনো কোনো ক্ষেত্রে ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পর তারপর চূড়ান্তভাবে কিন্তু যেটা খুঁজে বের করা হয়, মানে যারা একেবারে যাদেরকে আমি নিয়োগ দিব, মানে যারা পরীক্ষায় পাশ করে, লিখিত পরীক্ষায় পাশ করে, ভাইবা পরীক্ষায় পাশ করার পর যারা চূড়ান্তভাবে আমি যাদেরকে থেকে যায়, তাদেরকেই আমি বলছি কর্মী বাছা বা নির্বাচনের একটি অংশ। মানে আমি 10,000 থেকে
একেবারে যাচাই বাছাই করে আমি আমার প্রতিষ্ঠানে যে শূন্য পদ ছিল 50, সেই 50টা পদ আমি 50 জনকে আমি খুঁজে বের করব। এই খুঁজে বের করাকে আমরা বলছি কি কর্মী নির্বাচন। ঠিক আছে, তারপরে নির্বাচন করার পরবর্তী কাজ কি, কর্মী সংস্থানে এই কর্মী সংগ্রহ করলাম 10,000 থেকে আমি যাচাই বাছাই করে 50 জন, আমার প্রতিষ্ঠানের জন্য 50 জনকে আমি রাখলাম। তো 50 জনকে রেখে আমি শুধু নির্বাচন করেই তো রেখে দিব না, অবশ্যই তাদেরকে আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। তাহলে সেই প্রতিষ্ঠানে এই 50 জনকে জোগাড় করার পর প্রতিষ্ঠানে তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়াকে আমরা বলি কর্মী নিয়োগ। ঠিক আছে, মানে আমি তাদেরকে চূড়ান্তভাবে, যাতে তারা প্রতিষ্ঠানে কাজ করতে পারে, চূড়ান্তভাবে তাদেরকে আমি কি করব, নিয়োগ পত্র দিয়ে তাদেরকে প্রতিষ্ঠানে আমি যোগদান করার জন্য চিঠি পাঠাবো। তারপর সেই চিঠি পাওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে, দেখো এই যে 50 জনকে আমি আমার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কর্মী চাকরি হয়ে যাওয়ার পর তাদেরকে কিন্তু প্রাথমিক একটি ট্রেনিং দেওয়ার প্রয়োজন পড়ে। কেননা যে সে যে প্রতিষ্ঠানে কাজ করবে, প্রতিষ্ঠান অনুযায়ী সে কাজ করতে পারবে কিনা, তাকে সেই অনুযায়ী প্রশিক্ষিত করে তোলা হয়। তাহলে দেখো এখানে একসাথে বিপুল পরিমাণ যখন কর্মী নিয়োগ দেওয়া হয়, তখনই একই পদের জন্য যখন নেওয়া হয়, তখন কিন্তু তাদেরকে প্রতিষ্ঠানের কে কোন টেবিলে কাজ করবে, কাকে কোন জায়গায় দিলে সে সেই জায়গায় সাইন করতে পারবে, সেটা কিন্তু প্রতিষ্ঠানকে বিবেচনা করতে হয়। এবং বিবেচনা করে সেই অনুযায়ী কিন্তু এই যে 50 জন নিয়োগ আমি দিলাম, এই 50 জনকে সেই অনুযায়ী বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা করে তাদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে আলাদা আলাদা করে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রতিষ্ঠানে যোগ্য করে তুলতে হয়। আর এই কাজটাকে বলি আমরা কর্মী প্রশিক্ষণ। তাহলে কর্মী প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণ নেওয়ার পর চূড়ান্তভাবে তারা কিন্তু প্রতিষ্ঠানের জন্য কাজ শুরু করে, মানে প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ, এই যে চূড়ান্তভাবে নিয়োগপত্র দেওয়ার পরেও কিন্তু তাদেরকে প্রাথমিক একটি ট্রেনিং দেওয়া হয়, ধরো 2 মাস 3 মাস কাজ বুঝে, প্রতিষ্ঠানের কাজ বুঝে। তো নিয়োগ দেওয়ার পর তারা 1-2 মাস তারা ট্রেনিং দেবে, ট্রেনিং দেওয়ার পর তারা চূড়ান্তভাবে পরবর্তীতে প্রতিষ্ঠানের হয়ে কাজ করবে। এবং ওই প্রতিষ্ঠানের হয়ে কাজ করার পরবর্তী প্রশিক্ষিত হওয়া মানে কিন্তু প্রতিষ্ঠানের জন্য যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলা। এবং সেটার মাধ্যমে কিন্তু কর্মী সংস্থানের কাজ কিন্তু প্রাথমিকভাবে আসলে আমরা শেষ করতে পারি। মানে কর্মী সংস্থানের মূল যে কাজগুলো, সেটা কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে এসে শেষ হয়। তাহলে এই ছিল তোমাদের কর্মী সংস্থানের পদক্ষেপ। ঠিক আছে, তাহলে দেখো কর্মী সংস্থানের পদক্ষেপগুলো আমরা কি পড়লাম। 1 কর্মী সংগ্রহ, 2 কর্মী নির্বাচন, 3 কর্মী নিয়োগ, আর 4 প্রশিক্ষণ। এই কর্মী সংস্থানের পদক্ষেপগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ যাবে এবং একটার পর স্টেপ বাই স্টেপ মানে পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা আসবে। তোমাকে যদি কখনো পদক্ষেপ লেখার কথা আসে কিংবা পদক্ষেপগুলো লেখো বলো, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। তুমি যদি উল্টাপাল্টা করে লেখো, প্রথমে যদি কর্মী নির্বাচন পরে যদি কর্মী সংগ্রহ লেখো, তাহলে কিন্তু সেখানে তুমি মার্কস কিন্তু ফুল পাবে না। সেজন্য তোমাকে পদক্ষেপগুলো যদি কখনো লিখতে বলে, তাহলে অবশ্যই তোমাকে সেটা স্টেপ বাই স্টেপ কিন্তু লিখতে হবে। যদিও বা সরাসরি তোমাদের কখনো পদক্ষেপ লেখো প্রশ্ন আসে না, কিন্তু তোমাদের উদ্দীপকে অনেক সময় কিন্তু বলা থাকে যে এখানে উদ্দীপকে কর্মী সংস্থানের কোন কোন স্টেপগুলোর কথা বলা হয়েছে। তখন কিন্তু তোমাকে সেই স্টেপগুলো আলোচনা করতে গেলে তোমাকে কিন্তু স্টেপগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কর্মী সংগ্রহের যে পদক্ষেপ আছে, কর্মী সংগ্রহের যে পদক্ষেপগুলো আছে কিংবা কর্মী সংগ্রহের যে কাজগুলো, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবং কর্মী সংগ্রহের বিভিন্ন উৎসগুলো যে আছে, যেগুলো ইম্পর্টেন্ট, খুব অনেক বেশি ইম্পর্টেন্ট কর্মী সংগ্রহের যে উৎসগুলো আছে, সেই উৎসটাই এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই টপিকস নিয়ে আগামী অধ্যায়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা অবশ্যই এই বইয়ের শেষে এবং তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, উদ্দীপকগুলো, অবশ্যই সেগুলো কভার করবে। যদিও বা তোমরা সেগুলো পড়ে ফেলছো, আমি এই অধ্যায়টা আগেও তোমাদেরকে পড়িয়েছি, তোমরা সেগুলো অলরেডি ক্লিয়ার করে ফেলছো। তো আশা করি তোমরা আবারও একটু দেখবা, কারণ সামনে হয়তো বা আরেকটা পরীক্ষা হয়তো বা তোমাদের নেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।